আচ্ছা, তোমাদের তিনজন আছো, তিনজন নিয়ে আমরা শুরু করি, বাকিরা আসলে আসবে। আর লাস্ট ক্লাসটা আমরা দেখতে পাচ্ছি যে 20 জন দেখেছে। তার আগের ক্লাস দেখেছে হচ্ছে 18 জন। এরকমই থাকে 100%। এই যখন তোমার আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষার আগে এসে দেখবা যে অনেকেই দেখতেছে এগুলো আবার। তো চলো, তোমাদের গ্রুপে যদিও সংখ্যায় বেশি নাই, আমি এই ফার্স্ট ইয়ারটা তো গতবার পড়াইনি, এবছর আহ, শুরুতে একবার পড়াতে শুরু করেছিলাম, পরে ওইটার কন্টিনিউ করিনি, পরে এসে এক্সাম ব্যাচ করেছি। আর আগামীতে এই যে তোমাদের যারা জুনিয়র, তোমাদের এবার যারা ভর্তি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি একেবারে শুরু থেকেই ব্যাচ রান করব। এবং এটা হয়তো আগামীকালকেই ঘোষণা দিব যে এটা আগামী 15 তারিখের দিকে স্টার্ট করব আর কি। তোমাদের ক্লাসগুলো মনে হয় 1 তারিখের দিকে শুরু হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করি। দেখো, আমরা আমাদের যদি এখান থেকে যাই, আমাদের সাজেশনটা দেখি, তাহলে আমরা দেখব যে আজকে আমাদের পড়তে হবে ফার্নহিল। ফার্নহিল কবিতাটা আমরা পড়বো। ফার্নহিল কবিতাটা পড়ে আমরা আহ, এরপর থেকে আমাদের একটু বেশি ধীর গতি হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমি যেটা করব, এগুলো যেহেতু সবগুলোই পড়াইতে হবে, লেকচার শিটটা আমি তোমাদেরকে দিয়ে দিব এবং আমি কবিতা পড়াবো এবং তারপরে এই কোশ্চেনটা পড়িয়ে দেবো। এতে করলে একটু ফাস্ট হবে। আদারওয়াইজ খুব বেশি স্লো হয়ে যাচ্ছে। যেমন একটা মাসে আমরা, গত 1 মাসে আমরা এইটুকু আগিয়েছি, বাট এখানে আমরা যদি 1 মাসে যদি এটা শেষ করে ফেলতে পারতাম বেশি ভালো হতো। তো আমরা ওই যে একদিন লেকচার শিট পড়তেছি, আবার একদিন কোশ্চেন করতেছি, এজন্য আমাদের একটু বেশি ধীরে যাচ্ছে। আমি সামনের দিন থেকে লেকচার শিটটা দিয়ে দিব, আর কবিতা একটু আলোচনা করে প্রশ্নটা পড়িয়ে দেবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। আর সব প্রশ্ন আমরা পড়বো না, এই যে স্টার দেওয়া যতগুলো আছে সেগুলো আমরা পড়বো, বাকিগুলো তোমরা দেখে নিবা। কারণ এগুলো তো ইম্পর্টেন্ট বলেই তো এখানে দিয়েছি, ফ্রি হ্যান্ডে যাতে লিখতে পারো। আর মানে এগুলোর ভেতর থেকেও পরীক্ষায় তো আসতেই পারে। তো আমরা এই স্টার দেওয়াগুলো আর কি সবগুলো পড়বো। সেই হিসেবে আমরা এই যে আর 4-5টা ক্লাসের ভিতরে এটা শেষ করে দেবো। তো চলো আমরা শুরুতে পড়ি হচ্ছে ফার্ন হিল যে কবিতাটা, সেই কবিতার আমি তোমাদের লেকচার শিট তৈরি করেছি, এই লেকচার শিট থেকে আমরা পড়বো। তো দেখি চলো। ফার্ন হিল এটা একটা কবিতার নাম, এবং এটা ডাইলান থমাসের লেখা। অনেক সময় ডিলান অনেকে বলবে, তো যেটা তোমার ইচ্ছা আর কি। এবং এই কবিতার এই জিনিসগুলো আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, এগুলো তোমরা একটু পড়ে নিও। এগুলো পড়াতে গেলে আমাদের ওই যে ধীর গতি হয়ে যাচ্ছে, যার জন্য আমরা একটু ফাস্ট পড়ার চেষ্টা করি। এখান থেকে থিমটা যদি বলি, তাহলে এটাতে হচ্ছে চাইল্ডহুড এর সেলিব্রেশন করা আছে, মানে ছোটবেলার স্মৃতিচারণ করা আছে, ছোটবেলা নিয়ে এখানে এই কবিতাটা। ইনফ্যাক্ট এই কবিতাটা যদি কেউ ভালো করে পড়তে পারো বা ফিল করতে পারো, তাহলে তোমার দেখবা যে মনটা খারাপ হয়ে যাবে, তোমার ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যাবে। তো আমরা এই কবিতাটা পড়বো আজকে, হ্যাঁ, আজকে ইনশাল্লাহ এটা শেষ করে ফেলবো, এবং আরো যতটুকু পারা যায়, এবং সামনের দিন থেকে আমরা এইটার উপরে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা পড়বো। দেখো, এখানে বলতেছে যে আমাদের স্পিকার বলতেছেন, স্পিকার হচ্ছে একটা ছোট বাচ্চা, কিন্তু এখন বড় হয়ে গেছে। সে তার স্মৃতিচারণ করতেছে, ছোটবেলায় সে কি করতো সেইগুলো। দেখো বলতেছে যে, নাও অ্যাজ আই ওয়াজ ইয়াং অ্যান্ড ইজি আন্ডার দ্য অ্যাপল বাগস, about the lilting house and happy as the grass was green। এখানে নাও বলতে এখন না, নাও বলতে তখন। যদিও আমরা সবাই জানি যে নাও বলতে সবসময় বোঝায় এখন, এখানে হচ্ছে তখন। তো আমাদের কবি এখানে বলতেছে যে তখন যেহেতু আমি একজন ইয়াং ম্যান ছিলাম, ছোট বাচ্চা ছিলাম, কম বয়সের বাচ্চা ছিলাম, অ্যান্ড ইজি ছিলাম, এবং খুব ইজি, মানে একটা ছোট বাচ্চা কি হয়, লাফানো ঝাপানো এগুলো খুব সুন্দর করে করতে পারে। তো এই জন্য বলতে পারে যে ইয়াং অ্যান্ড কমফোর্টেবল ছিলাম। এবং আমি ছিলাম হচ্ছে আন্ডার দ্য অ্যাপল বাগস, মানে আপেলের বাগান, অ্যাপেলের বাগানের ভেতরে। তিনি হচ্ছে খুবই ছোট বাচ্চা ছিলেন এবং খুব লম্পঝম্প করতেন, সেটার কথা বলতেছে, স্মৃতিচারণ করতেছে আর কি। অ্যাবাউট দ্য লিল্টিং হাউস অ্যান্ড হ্যাপি অ্যাজ দ্য গ্রাস ওয়াজ গ্রিন। এবং আমি ওই লিল্টিং হাউসে, লিল্টিং হাউস বলতে হচ্ছে একটা বাড়ি যেখানে ফুল অফ মিউজিক, মানে খুব শব্দ টব্দ হচ্ছে পাতা পল্লবের,
গান বাজনা হয় এরকম টাইপের আর কি। তো এটাকে বলা হয় লিল্টিং হাউস। তো বলতেছে এই লিল্টিং, এই ফার্ম হাউসটা অর্থাৎ এই আপেলের বাগানটা তার কাছে একটা লিল্টিং হাউসের মতো মনে হচ্ছিল, এবং তিনি সেখানে একবার সবুজ ঘাসের মতো সুখী ছিলেন, খুশি ছিলেন। তিনি খুব খুশি বা সুখী থাকতেন এই আপেলের বাগানের ভেতরে। এখানে একটা জিনিস, এখানে যে স্মৃতিচারণটা করা হচ্ছে, কবি মূলত আর ছোটবেলায় তার একটা আন্টের খামার বাড়িতে তিনি ছিলেন, এবং সেই বাড়িতে হচ্ছে অনেক কিছু ছিল, খামার বাড়ি যেহেতু। তো সেখানে আপেল বাগানের এখানে বর্ণনা দিচ্ছেন যে আপেল বাগানের ভেতরে আমি ছিলাম খুবই ছোট, খুব দুরন্তপনা করতাম, যা ইচ্ছা তাই করতাম, লাফালাফি লম্পঝাম্প করতাম, এবং আমি সবুজ ঘাসের মতো যেন সুখী ছিলাম। দ্য নাইট অ্যাবাভ দ্য ডিঙ্গেল স্টারি টাইম লেট মি হেল অ্যান্ড ক্লাইম। বলা হচ্ছে যে রাত্রিবেলায় যখন হচ্ছে ডিঙ্গেল স্টারি বলতে তোমার মানে পুরো আকাশটা যেন স্টার দিয়ে মানে খচিত হয়ে আছে। বা আরেকটা জিনিস বলতে পারি যে স্মল ছোট্ট উডেন ভ্যালিকেও বোঝায় হচ্ছে এই ডিঙ্গেল স্টারি দিয়ে। তো এখানে মূলত যে নাইট, রাত্রিবেলাটা, যেটার আকাশ হচ্ছে একেবারে স্টার খচিত বা অনেক তারা রয়েছে, তো সেই অবস্থায় বলতেছে যে আমি ছোটবেলায় খুব ছোট ছিলাম, এবং আমি অ্যাপেল বাগানের ভেতরে ইয়াং এবং এনার্জেটিক ওয়েতে খুব লাফালাফি করেছি, আমি খুব সুখী ছিলাম ঘাসের মতো। দ্য গ্রাস ওয়াজ গ্রিন, মানে এখানে দেখো সিমিলি রয়েছে, অ্যাজ দ্য গ্রাস ওয়াজ মানে হ্যাপি অ্যাজ দ্য গ্রাস ওয়াজ, ওই যে অ্যাজ এবং লাইক দিয়ে বোঝায়, তো এখানে একটা সিমিলি রয়েছে দেখো। তো বলতেছে আমি এরকম সুখী ছিলাম, এবং ওই সময় রাত্রিবেলাতে আকাশে অসংখ্য তারা থাকতো। অ্যান্ড টাইম লেট মি হেল অ্যান্ড ক্লাইম গোল্ডেন ইন দ্য হেডেজ অফ হিজ আইস, এবং সময় সে আমাকে এই আনন্দ করতে দিয়েছিল এবং লাফালাফি করতে দিয়েছিল বা ক্লাইম করতে দিয়েছিল। এখানে একটা জিনিস যে আমরা এখানে সময় বলতে কাইন্ড অফ বলতে পারো হচ্ছে প্রকৃতি বা গড। হ্যাঁ, গডই তো আমাদেরকে সময় দেয়। তো এখানে সময়কে, টাইমকে এখানে পার্সনিফাই করা হচ্ছে। পার্সনিফিকেশন বলতে কি ব্যক্তিতে পরিণত করা। এখানে কবি বলতেছে সময় আমাকে সেই সুযোগটা দিয়েছিল অনেক আনন্দ ফুর্তি করার, ক্লাইম করার মানে লাফালাফি করার, বা যেখানে সেখানে উঠে বেড়ানোর, এগুলোর সময়টা দিয়েছিল, মানে সময় আমাকে অনুমতি দিয়েছিল এই আনন্দ করার এবং আরোহণ করার। গোল্ডেন ইন দ্য হেডেজ অফ হিজ আইস, গোল্ডেন মানে সোনালী শস্যের যে রঙিন যে দিনগুলি, সেই দিনগুলি এখনো যেন ওই বাচ্চাটার চোখে ভাসে, মানে আমাদের কবির চোখে ভাসে, সেটার কথা বলতেছে। গোল্ডেন ইন দ্য হেডেজ অফ হিজ আইস, হেডেজ বলতে শস্য যখন সংগ্রহ করা হয় সেটাকে, সেই সময়টাকে বলা হয় হেডেজ। এই যে 1 মাস আগে বা 15 দিন আগে আমাদের সারা বাংলাদেশে ধান কাটা হলো না, এই ধান কাটার এই সময়টাকে বলা হচ্ছে গোল্ডেন হেডেজ বলা হয়। অ্যান্ড অনার্ড অ্যামাং ওয়াগনস আই ওয়াজ প্রিন্স অফ দ্য অ্যাপল টাউনস, এবং বলতেছে অ্যাপল টাউনের যে অ্যাপল টাউন যেটা ছিল, সেই অ্যাপল টাউনের ভেতরে আমি ছিলাম প্রিন্স, আমি যেন রাজকুমার ছিলাম, এবং ওয়াগনদের ভেতরে যেন সম্মানিত হতাম। ওয়াগন বলতে যে ছোট ছোট ধরো ট্রেনের মতো যে গাড়িগুলো, যেগুলোর ভেতরে অ্যাপেল ভর্তি করে নিয়ে যায়, সেগুলো বলে ওয়াগন আর কি। তো বলা হচ্ছে এরকম ওয়াগন বা এসব ট্রেন বা এই গাড়িগুলোর ভেতরে আমি যেন অনেক সম্মানিত ছিলাম, এবং আমি ছিলাম হচ্ছে এই অ্যাপেল টাউনের একটা প্রিন্স। অ্যান্ড ওয়ান্স বিলো এ টাইম, ওয়ান্স বিলো এ টাইম মানে ওয়ান্স আপন এ টাইম, এই ওয়ান্স বিলো এ টাইম মানে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। আই লর্ডলি হ্যাড দ্য ট্রিজ অ্যান্ড লিভস, এবং বলতেছে একটা সময় আমি এই গাছপালা এবং পাতা পল্লবের ভেতরে আমি যেন লর্ড ছিলাম, আমি যেন প্রভুত্ব করতাম। ট্রেইল উইথ ডেইজিস অ্যান্ড বেয়ারলি ডাউন দ্য রিভার অফ দ্য উইন্ডফল লাইট, এবং বলতেছে যে আমি হচ্ছে ট্রেইল করতাম মানে হচ্ছে টানা বা মোচড়ানো। ডেইজি হচ্ছে ফুল, এক ধরনের ফুল, এবং বলতেছে এই ফুলের গাছগুলো যেন আমি হচ্ছে মুচড়িয়ে দিতাম বা টেনে দিতাম বা ছিঁড়ে ফেলতাম। তারপরে ডেইজি ওয়ান কাইন্ড অফ ফুল, আর হচ্ছে বার্লি বলতে ওই যে তোমার বার্লি খায় না, সরি এখানে বেয়ারলি বলতে সাধারণত বা খালি চোখে আর কি। বেয়ারলি ডাউন দ্য রিভার্স অফ দ্য উইন্ডফল লাইট, এবং রাত্রিবেলা এই নদীর ভেতরে যে লাইটগুলো পড়তো সেই অবস্থায় তিনি ওই ফুলগুলোকে যেন পাকিয়ে মুচড়িয়ে ছিঁড়ে ফেলতেন, ভেঙে ফেলতেন, এরকমটা।
তো আমরা যদি এখানে আরেকবার এই কথাটা চিন্তা করি, এখানে এই উইন্ডফল লাইট বলতে হচ্ছে তোমার সৌভাগ্যের বিষয় আর কি, সৌভাগ্যের আলো বলতে পারো। এই স্ট্যান্ডার্ড নিয়ে আমরা আরেকবার যদি বলি, যে এখানে আমাদের একজন স্পিকার তিনি স্মৃতিচারণ করে বলতেছেন যে একটা সময় আমি অনেক ছোট ছিলাম এবং অ্যাপেল বাগানের ভেতরে আমি অনেক লাফালাফি ঝাপাঝাপি করতাম, এবং সেই সময়টাতে অ্যাপেল বাগান বা পুরো বাড়িটা আমার কাছে যেন মনে হচ্ছিল যে মিউজিকে পরিপূর্ণ থাকতো, এবং আমি সবুজ ঘাসের মতো সুখী ছিলাম। আকাশের তারাগুলো আমার অনেক ভালো লাগতো, এবং এই সময়টাতে আহ, সময় যেন আমাকে এই লাফালাফি ঝাপাঝাপি করতে দিয়েছিল। এবং এই গোল্ডেন হেডেজ অফ হিজ আইস, মানে এই যে গোল্ডেন যে সময়টা, শস্য সংগ্রহের যে সময়টা, বিশেষ করে অ্যাপেল পাড়ার যে সময়টা, সেই সময়টাতে আমি যেন অ্যাপেলের প্রিন্স ছিলাম, এবং আমি এই যে অ্যাপেল টানার জন্য যে ওয়াগনগুলো ব্যবহার করা হতো সেগুলোর ভেতরে অনেক সম্মানিত ছিলাম। এবং একটা সময় আমি এখানকার যে গাছপালাগুলি, এখানকার যে পাতা পল্লব, এখানকার যে সেগুলোর ভেতরে আমি যেন প্রভুত্ব করতাম। আমি ডেইজি ফুলগুলোকে টেনে হিসেবে ছিঁড়ে ফেলতাম, এবং আমার কাছে এই নদীতে যে লাইটগুলো থাকতো, লাইটগুলো পড়তো, আলোগুলো পড়তো, সেগুলো আমার কাছে উইন্ডফল লাইট ছিল, মানে এগুলো যেন সৌভাগ্যের লাইট ছিল আমার কাছে। মানে তিনি ছোটবেলার কথা বলতেছেন। কোনো প্রশ্ন থাকলে কোথাও বলবা, জিজ্ঞাসা করবা। 2 নাম্বারটা দেখো। And as I was green and carefree, famous among the barns about the happy yard and singing as the farm was home. বলতেছে যে আমি ছিলাম হচ্ছে যেন গ্রিন, সবুজ এবং কেয়ার ফ্রি, আমি যেন কোনো কিছুকে কেয়ার করতাম না, মানে একটা ছোট উৎফুল্ল একটা বাচ্চা যেরকমটা হয় আর কি। তো বলছে আমি যেন কোনো কিছুকে কেয়ার করতাম না, আমি এই বার্ন, বার্ন বলতে ওই যে গোলা ঘরগুলি আর কি, একটা ফার্ম হাউসে শস্য দানা রাখার জন্য যে গোলা ঘর ইউজ করা হয় সেগুলোকে বলা হয় স্টোর হাউস যেটা। তো বলা হচ্ছে এই বার্নগুলোর ভেতরে আমি ছিলাম খুবই ফেমাস, খুবই বিখ্যাত, অ্যাবাউট দ্য হ্যাপি ইয়ার্ড, এবং এই যে ইয়ার্ডগুলোর উপর শস্য বা ফলগুলো নেওয়া করা হতো আর কি, নেওয়া হতো। এখানে ধানের কথা চিন্তা করো, যে ধান যে জায়গায় আর কি মারাই করা হয়, সেই ইয়ার্ডের কথা বলা হচ্ছে, যে এরকম একটা হ্যাপি ইয়ার্ডের যেন আমি হচ্ছে মানে সেটার ভেতরে যেন আমি বিখ্যাত ছিলাম, এবং গান গাইতাম অ্যাজ দ্য ফার্ম ওয়াজ হোম, এবং এই ফার্ম হাউসটা যেন আমার কাছে বাড়ি ছিল, বাড়িতে যেরকম আমি লাফালাফি ঝাপাঝাপি গান গাইতাম সেরকমটা আমি গান করতাম। ইন দ্য সান দ্যাট ইজ ইয়াং ওয়ান্স অনলি, টাইম লেট মি প্লে অ্যান্ড বি গোল্ডেন ইন দ্য মার্সি অফ হিজ মিনস অ্যান্ড গ্রিন অ্যান্ড গোল্ডেন। আচ্ছা, বলতেছে সূর্যের আলোর ভেতরে, দ্যাট ইজ ইয়াং ওয়ান্স অনলি, সূর্যের আলো, একটা দিনের ভেতরে একটা সূর্যের আলো কি হয় যে অল্প সময়ের জন্য ইয়াং থাকে, মানে দুপুরের আগ পর্যন্ত সে অনেক সুন্দর থাকে আর কি, মানে এটাকে মেনে নেওয়া যায়। বাট যখন এটা দুপুর হয়ে যায় তখন প্রচণ্ড গরম পড়ে। তো এটার কথা বলতেছে যে সূর্যের আলো যেটা, সেটা যেরকম আর কি একটা সময় অনেক কোমল থাকে বা ওটাকে সহ্য করা যায়, সেই সময়টাতে টাইম লেট মি প্লে অ্যান্ড বি গোল্ডেন ইন দ্য মার্সি অফ হিজ মিনস, সে সময় আমাকে খেলতে দিয়েছিল, এবং আমাকে তার যে দয়া মায়া সেটার মাধ্যমে সে আমাকে মানে গোল্ডেন হতে সাহায্য করেছিল। মানে এক কথায় ছোটবেলায় তিনি তার যে খেলাধুলা করা বা তার যে সোনালি যে একটা অবস্থা, স্মৃতি, সেইটা করতে যেন সময় তাকে অ্যালাউ করেছিল। এই সময় হচ্ছে টাইম, টাইম বলতে হচ্ছে গড বা নেচার, এইটা। অ্যান্ড গ্রিন অ্যান্ড গোল্ডেন, এবং আমাকে গ্রিন এবং গোল্ডেন হতে যেন দয়া করেছিল। আই ওয়াজ হান্টসম্যান অ্যান্ড হার্টসম্যান, আমি ছিলাম হচ্ছে শিকারী এবং হার্টসম্যান ছিলাম, আমি একই সঙ্গে রাখাল ছিলাম। আমি শিকারীও ছিলাম, আমি রাখালও ছিলাম। ছোট বাচ্চারা কি হয়, অন্যকে ফলো করে না, যে গরু বা ছাগল এগুলোকে যেন করতেছে। এখনকার ছেলেপেলে তো ওই মোবাইল টিপাটিপিকে হচ্ছে কপি করে, বাট আগে আমাদের সময় বা আরো অনেক আগে আমরা শুনেছি যে এরকম যে একটা ছোট বাচ্চা সে মাথায় গামছা বেঁধে রাখাল সে সাজতেছে। আবার আমরা দেখেছি যে ছোটবেলা আমরা দেখেছি যে গাড়ি চালাচ্ছে একটা ছোট বাচ্চা। আমরা আমরা নিজেরাও মজা করেছি এরকম। দেখা যায় যে আছে না, সুপারির ডাগুর, সুপারির যে ডাল আর কি, ওইটার পেছনে বসতাম, আরেকজন ধরে টানতো, এভাবে আমরা গাড়ি গাড়ি খেলেছি। ওইটাতে অনেক সময় ধুলো বালি এটা সেটা দিয়ে
ট্রাক বানাইতাম, ট্রাক লোড করে মাটি টেনে নিয়ে যাচ্ছি, এরকমটা করতাম। তা আমাদের এই স্পিকারও সেই জিনিসটাই করতো। সে কি করতো, সে রাখাল স্বাস্থ্য, সে শিকারী স্বাস্থ্য। দ্য ক্যাবস স্যাং টু মাই হর্ন, এবং তারা এই যে ক্যাবস বলতে ওই যে যে বাছুরগুলো, গরুর যে বাছুরগুলো, তারা যেন ডাকতো স্যাং টু মাই হর্ন, অর্থাৎ আমার বাঁশি শুনে যেন তারা সাড়া দিত। দ্য ফক্সেস অন দ্য হিল বার্কড ক্লিয়ার অ্যান্ড কোল্ড, সেই সময় পাহাড়ে আমি শেয়ালের ডাক শুনতে পেতাম, খুবই ক্লিয়ার, খুবই ঠান্ডা শান্ত ডাক শুনতে পেতাম। অ্যান্ড দ্য সাবাত র্যাং স্লোলি, এবং সেই সময় গির্জার যে বেল, সানডে, সাবাত বলতে সানডে, সানডের যে বেল, সেই বেলটা বাজতো খুবই স্লোলি। ইন দ্য পেবলস অফ দ্য হোলি স্ট্রিম, এবং এটা যেন এত সুন্দরভাবে বাজতো যেন একটা পবিত্র নদীর ভেতরে যে ছোট ছোট নুড়ি পাথরগুলো, পেবলসগুলো রয়েছে, সেগুলো যেন একটা আরেকটার সাথে টুক 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 করে আওয়াজ হচ্ছে, ঠং 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 আওয়াজ হচ্ছে। এই আওয়াজগুলো শুনতে যেরকমটা লাগে, তোমরা যারা ওই যে সিলেটের জাফলকেন যারা গিয়েছো নদীর পানিতে দেখেছো, তারা দেখেছো যে পাথরগুলো ভেসে যাওয়ার সময় একটা আরেকটার সাথে বাড়ি খাচ্ছে এবং আওয়াজ হচ্ছে। তো এখানে বলতেছে এইরকম মিষ্টি মধুর আওয়াজ যেন আমি ওই সাবাত বা সানডের ঘন্টার আওয়াজটা যেন, চার্চের ঘন্টার আওয়াজটা যেন শুনতে পেতাম। আমি যদি এটাকে আরেকবার বলি, দেখো আমাদের স্পিকার বলতেছে আমি একটা সময় খুবই গ্রিন ছিলাম, এবং খুবই, এই গ্রিন বলতে যে গ্রিন কালারের তা না, মানে তিনি অনেক সজীব ছিলেন। ছোটবেলায় যেরকম হয়, অনেক কিউট হয় না ছেলে পেলে, এই 8-10 বছর বয়স পর্যন্ত। তো এই কিউট অবস্থার কথা বলতেছে যে একটা সময় আমি অনেক কিউট ছিলাম এবং কেয়ার ফ্রি ছিলাম, কাউকে কিছু, কারো কোনো কথা শুনতাম না। কেউ হয়তো বকা দিত কিন্তু অত সিরিয়াসলি অন্যায় হিসেবে ধরতো না। এবং বলতেছে আমি গোলা ঘরগুলোর ভেতরে বিখ্যাত ছিলাম, আমি খুবই হ্যাপি ছিলাম, এবং এই ফার্ম হাউসটা আমার কাছে বাড়ির মতো মনে হতো। এবং সূর্যটা যখন খুবই মানে দিনের প্রথম ভাগ আর কি থাকে, তখন আমি আমি খেলতাম, টাইম আমাকে খেলার সুযোগ দিত, এবং আমাকে যেন সোনালি হতে দয়া করেছে, দয়া করে আমাকে আহ, মানে সোনালি করেছে। এখানে গোল্ডেন বলতে ওই যে সোনা বরণ, বা তার গায়ের কালার এটা সোনা বরণ যেন ধারণ করতো, এরকম। মানে এক কথায় কিউট একটা ছোট বাচ্চা, ফুটফুটে একটা সুন্দর বাচ্চাকে দেখবা, মনে হবে যেন গোল্ডেন কালারের। অ্যান্ড গ্রিন অ্যান্ড গোল্ড ম্যান, মানে এটা যেহেতু ইংল্যান্ডের একটা বাচ্চার কথা বলতেছে, সো ইংল্যান্ডের বাচ্চা তো অবশ্যই কালো মানুষ হবে না, আমাদের মতো তো কালো না। সো সে হচ্ছে সূর্যের আলোতে, রোদে, গায়ে রোদ রোদ যখন পড়েছে, তখন সে যেন একেবারে গোল্ডেন সোনালী কালার ধারণ করেছে। এবং একই সঙ্গে বলতেছেন যে গ্রিন এবং গোল্ডেন, এবং সে ছিল হচ্ছে ওই ফার্ম হাউসের একই সঙ্গে রাখাল, একই সঙ্গে শিকারী। গরুর বাছুরগুলো তার বাঁশির শব্দে যে শুনে যেন তারা সাড়া দিত। দূরে আহ, ওই ফার্ম হাউসের পাশে ফক্সগুলো, শেয়ালগুলো যে ডাকাডাকি করতো, সেগুলো ক্লিয়ার শোনা যেত। অ্যান্ড দ্য সাবাত র্যাং স্লোলি, এবং একটা ছোট নদীর ভেতরে পাথরগুলো যেমন টুং টুং আওয়াজ করে একটা আরেকটার সাথে বাড়ি লেগে, ধাক্কা লেগে, ঠিক তেমনই চার্চের, রবিবারে চার্চের যে ঘন্টা ধ্বনিটা আমার কাছে ঠিক সেরকমটা লাগতো। এই যে এগুলো হচ্ছে ইমেজ, যেমন পিপলস অফ দ্য হোলি স্ট্রিম, ছোট নদী, খুব সুন্দর নদীর ভেতরে পাথরগুলো তুমি যেন দেখতে পাচ্ছ। তার মানে এটা একটা ইমেজ। রবিবারে চার্চে ঘন্টা ধ্বনি বাজতেছে, এটা যেন তুমি দেখতে পাচ্ছ। দূরে শেয়াল ডাকতেছে যেন দেখতে পাচ্ছ। তুমি রাখাল, তারপরে এখানে গরু বাছুর, এগুলোকে যেন তুমি দেখতে পাচ্ছ। তো এগুলোই হচ্ছে ইমেজেরি। আজকে এত ঘুম পাচ্ছে, এই তোমাদের ক্লাসের আগের ক্লাস নিচ্ছিলাম থার্ড ইয়ারের, তো ওদের ক্লাস নিতে নিতে দু একবার যেন হারিয়ে গেছি এরকমটা হচ্ছিল। তো এটা হয় আর কি মাঝে মাঝে আমার। এবার দেখো, অল দ্য সান লং ইট ওয়াজ রানিং, ইট ওয়াজ লাভলি, দ্য হে ফিল্ডস হাই অ্যাজ দ্য হাউস, দ্য টিউনস ফ্রম দ্য চিমনিস, ইট ওয়াজ এয়ার অ্যান্ড প্লেয়িং, লাভলি অ্যান্ড ওয়াটারি, অ্যান্ড দ্য ফায়ার গ্রিন অ্যাজ গ্রাস। এবার দেখো, বলা হচ্ছে ইন দ্য সানলং, মানে সানলং বলতে সারাদিন ব্যাপী, অল দ্য সানলং বলতে সারাদিন ব্যাপী এই লাফালাফি ঝাপাঝাপিটা চলতেই থাকতো। মানে কবির এই লাফালাফি লম্পঝম্প চলতেই থাকতো, এবং এটা চমৎকার ছিল।
এবং হে ফিল্ডস গুলো ছিল বাড়ির মতো। তার কাছে এই বাড়ির মতো ছিল, যেন এই শস্য, মানে ধরো বিলের ভেতরে গেছে, ধান কাটাকাটি হয়ে গেছে, এই জায়গায় সে লাফালাফি ঝাপাঝাপি করতেছে। তোমরা যারা ওই যে হাওড় অঞ্চল বা আহ, চলন বিল অঞ্চল, মানে বড় বড় বিল যে অঞ্চলগুলো, সেই জায়গাতে দেখবা যে জমির ভেতরেই ধান কেটে ওখানেই ধানগুলো মাড়াই করে নিয়ে নিচ্ছে, শুকাতে দিচ্ছে। তো এই জায়গাটাতে ছোট বাচ্চারা কিরকম ছুটোছুটি করে না, সেটার কথা বলতেছে। যে আমার কাছে যেন ওই হে ফিল্ডটাই যেন আমার কাছে একটা বাড়ি ছিল, এবং দূরের চিমনিগুলো থেকে ধোঁয়া বের হয়ে আসতো। এই যে টিউন ফ্রম দ্য চিমনি বলতে, চিমনিগুলোর ভেতর ধোঁয়া বের হয়ে আসতো। এবং এই চিমনিগুলো আসলে আমাদের যেমন ইটভাটা দিয়ে যেরকম ধোঁয়া বের হয় এরকমটা অনেকটা, তবে তৎকালীন সময়টাতে ওই ধরো দূরে ইন্ডাস্ট্রিগুলো যেগুলো হয়েছিল, সেই ইন্ডাস্ট্রিগুলোর যে চিমনি সেগুলোর কথা বলতেছে। ইট ওয়াজ এয়ার অ্যান্ড প্লেয়িং, এবং বাতাস যেন এগুলোর সাথে খেলা করতেছিল, এই ধোঁয়াগুলোর সাথে। লাভলি অ্যান্ড ওয়াটারি, এবং এগুলো খুব চমৎকার দেখাচ্ছিল। অ্যান্ড ওয়াটারি অ্যান্ড ফায়ার গ্রিন অ্যাজ গ্রাসেস, এবং এগুলোতে অনেক সময় পানিও লেগে থাকতো যেন। এবং এটা ছিল হচ্ছে ফায়ার গ্রিন অ্যাশ গ্রাস, এখানে যে আগুন লাগতো, আগুন থাকতো, এই আগুনগুলো যেন ঘাসের মতো সবুজ দেখাতো। দেখবা ওই যে গ্যাসের চুলোয় যে আগুনটা থাকে, এই আগুনটা অনেক গ্রিন দেখায় না, অনেক সময় গ্রিন ঠিক না, ব্লু, ব্লু দেখায়, তাই না? তো এখানকার এই কথাটা বলতেছে যে এই আগুনটাও যেন অনেক সতেজ থাকতো, গ্রিন অ্যাজ গ্যাস, গ্যাসের মতো যেন সতেজ। অ্যান্ড নাইটলি আন্ডার দ্য সিম্পল স্টার্স, এবং রাতের বেলায় তারাগুলোর নিচে, অ্যাজ আই রোড টু স্লিপ দ্য আউলস ওয়ার বিয়ারিং দ্য ফার্ম আওয়ে, আমি যখন ঘুমাতাম, অ্যাজ আই রোড টু স্লিপ, আমি যখন ঘুমাতাম, তখন পেঁচাগুলি, আউলগুলি যেন এই ফার্ম হাউসটাকে উড়িয়ে নিয়ে চলে যেত। মানে আমাদের কবি এখানে স্বপ্নেও দেখতো ছোট বাচ্চা। ইন দা, আচ্ছা, অল দা মুন লং, অল দা মুন লং বলতে সারা রাত্র ব্যাপী। অল দা মুন লং, সান লং মানে সারা দিন ব্যাপী, মুন লং বলতে সারা রাত্র ব্যাপী। সারা রাত্র ব্যাপী হার্ড ব্লেসড অ্যামং স্টাবলস দ্য নাইট জার্স ফ্লাইং উইথ দ্য রিক্স অ্যান্ড দ্য হর্সেস ফ্ল্যাশিং ইনটু দ্য ডার্ক। সারা রাত্রব্যাপী আমি শুনতাম এই আউলের ডাকাডাকি, এই জিনিসগুলো। এবং আমি স্ট্যাবলস বলতে ওই যে আস্তাবল আছে না, ঘোড়া রাখার যে জায়গা, সেটার কথা বলতেছে, যে এই জায়গাগুলোর ভেতরে আমি খুবই ব্লেসড ছিলাম, আমি খুবই আশীর্বাদে যেন পুষ্ট ছিলাম। নাইট জার হচ্ছে এক ধরনের পাখি আর কি, পাখিগুলো যেন ফ্লাইং উইথ দ্য রিক্স, তারা হচ্ছে উড়ে যেত, এবং উইথ দ্য রিক্স, রিক্স বলতে খড়ের গাদা, যে ঘোড়াগুলো খাওয়ানোর জন্য যে খড়গুলো রাখা হতো, সে খড়ের গাদাগুলোকে যেন উড়িয়ে নিয়ে চলে যায়। অ্যান্ড দ্য হর্সেস ফ্ল্যাশিং ইনটু দ্য ডার্ক, এবং অন্ধকারের ভেতরে হর্সের যে চোখগুলি সেগুলো জল জল করতো। অন্ধকারের ভেতরে কখনো শেয়ালের বা বিড়ালের চোখ দেখেছো? দেখবা আলো যদি ফেলো দেখবা যে জল জল করতেছে। আচ্ছা, এটাকে যদি আমি আরেকবার পড়ি, এখানে কবিতার একটা স্বপ্নের কথা বলতেছেন, এবং আরো কথা বলতেছেন যে সারা দিন ব্যাপী আমার এই ছুটোছুটি লাফালাফিটা চলতো, এবং এই সব কিছু খুবই চমৎকার ছিল। আমার যে ফিল্ড, শস্য নেয়ার যে ফিল্ড, সেই ফিল্ডটা যেন আমার কাছে হচ্ছে বাড়ি হয়ে গিয়েছিল। দূরের চিমনিগুলো থেকে যে ধোঁয়া বের হতো, মাঝে মাঝে বাতাস যেন ওগুলোকে নিয়ে খেলতো, খুব চমৎকার লাগতো। পানি এবং আগুন এগুলোও অনেক সতেজ সজীব দেখাতো, ঘাসের মতো। অ্যান্ড নাইটলি আন্ডার দ্য সিম্পল স্টার্স, এবং রাত্রেবেলা নক্ষত্র বা তারাদের নিচে যখন আমি ঘুমাতাম, তখন এই আউলগুলো যেন, পেঁচাগুলো যেন ফার্ম হাউসটাকে যেন উড়িয়ে নিয়ে চলে যেত। এবং সারা রাত ব্যাপী আমি শুনতাম, এবং আমি ছিলাম হচ্ছে এই স্ট্যাবল, যে ঘোড়ার যে ঘোড়া রাখার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর ভিতরে আমি ছিলাম অনেক ব্লেসড। আমি নাইটজার পাখির কথা যেন, মানে পাখিদের আওয়াজ যেন শুনতাম, তারা যেন খড়ের গাদাকে গুলো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এবং হর্স যেগুলো ছিল তাদের চোখগুলো অন্ধকারের ভেতরে জলজল করতেছিল, তারা ফ্ল্যাশ করতেছিল যেন। যেখানেই বুঝতে পারবে না জিজ্ঞাসা করবো আবার, কথা বলতে হবে, হ্যাঁ। ফার্স্ট ইয়ারে একটু কথা কম বলবে, এটাই স্বাভাবিক। কি বলতে কি কি বলে ফেলি, হ্যাঁ, একটা জিনিস মানুষের ভেতরে থাকে। তো এটা যাদের ভেতরে আছে
তারা রাইট ওয়েতে নাই। ফার্স্ট ইয়ারে যত প্রশ্ন করবা তত ভালো। আর ফার্স্ট ইয়ারে তোমাদের ক্লাসটা আমি ওই জন্য শেষে দিয়েছি, যাতে করে তোমরা বেশি বেশি প্রশ্ন করতে পারো। ওকে, এবার আসো। And then to wake and the farm like the wanderer white with the dew, come back the cock on his shoulder. It was all shining, it was Adam and maiden. The sky gathered again. আচ্ছা, এবার বলতেছে যে সকালবেলায় যখন আমি জেগে উঠতাম তখন দেখতাম যে ফার্মটা যেমন জায়গায় ছিল তেমন জায়গাতেই রয়েছে, এবং এটা যেন লাইক এ ওয়ান্ডারার হোয়াইট উইথ ডিউ, এটা যেন ওই আহ, একজন যে কিনা ওই যে ঘুরে ফিরে বেড়ায় এরকম যেন ঘুরে ফিরে কুয়াশার ভেতরে শিশিরের ভেতরে যেন ঘুরে ফিরে বেরিয়ে সে আবার কাম ব্যাক করেছে, চলে আসছে। এবং এর ঘাড়ে মাথার উপরে যেন একটা একটা হচ্ছে রোস্টার, মানে হচ্ছে কি বলে এটাকে, মোরগ, একটা মোরগ যেন এর ঘাড়ের উপরে বসে আছে এবং সে যেন ডাকতেছে। ইট ওয়াজ অল শাইনিং, এবং সবকিছুই অনেক চকচকে ছিল। ইট ওয়াজ মেইডেন, ইট ওয়াজ অ্যাডাম অ্যান্ড মেইডেন। অ্যাডাম অ্যান্ড মেইডেন বলতে যে ওদের মতো নিষ্পাপ, ওদের মতো, এটা হচ্ছে একটা অ্যালিউশন আর কি। অ্যালিউশন বলতে কি দূরের কোনো জিনিসকে নির্দেশ করা। তো এখানে মূলত অ্যাডাম এবং ইভের ক্ষেত্রে তাদের মতো ইনোসেন্স একটা অবস্থা ছিল, পরিবেশ ছিল। দ্য স্কাই গ্যাদার্ড এগেইন, এবং আকাশগুলো যেন আবার তার ঠিক জায়গায় এসে মানে থাকতো। অ্যান্ড দ্য সান গ্রিউ রাউন্ড দ্য এভরিডে, এবং সূর্যটা আবার যেন রাউন্ড দ্য ভেরি ডে আর কি, সারাদিন ব্যাপী আবার সূর্যটা হচ্ছে ঘুরতো পূর্ব থেকে পশ্চিমে। অ্যান্ড ইট ওয়াজ মাস্ট হ্যাভ বিন আফটার অ্যান্ড বার্থ অফ দ্য সিম্পল লাইট, এবং এটা অবশ্যই একটা যেন মাস্ট হ্যাভ বিন আফটার দ্য বার্থ অফ দ্য সিম্পল লাইট, এবং এটা একটা লাইটের বা আলোর যেন একটা জন্ম ছিল সকালবেলা। ইন দ্য ফার্স্ট স্পিনিং প্লেস দ্য স্পেল বাউন্ড হর্সেস ওয়াকিং ওয়ার্ম, এবং সর্বপ্রথমে যদি আমরা এখানে কবি সকালবেলার কথা বলতেছেন যে সকালবেলায় স্পিনিং প্লেস, স্পিনিং বলতে ওই যে যে জায়গায় সুতা কাটা হয়। এখন তো সুতা কাটা হয় হচ্ছে তোমার ইয়ে দিয়ে, কি বলে, যন্ত্র দিয়ে, বাট ওই হাতে সুতা কাটা হয় আর কি। তো সেই সুতো, জামা কাপড় বোনানোর যে সুতা, সেই সুতো তৈরি করার জায়গাটা সে দেখতো, এবং তারপরে তার কাছে সবকিছু মন্ত্রমুগ্ধ হয়ে যেত, স্পেল বাউন্ডেড লাগতো, যে এই মন্ত্রমুগ্ধ করা যেন মন্ত্রের ভেতরে আবিষ্ট হয়ে রয়েছে। সেই ঘোড়াগুলো ওয়াকিং ওয়ার্ম, তারা যেন খুব উষ্ণতার সহিত তারা ঘর থেকে বের হয়ে আসতো, হাঁটতো। আউট অফ দ্য হুইনিংস হুইনিংস গ্রিন স্ট্যাবল, হুইনিং বলতে এই যে ঘোড়ার ডাক, হেস্যা ধ্বনি, ঘোড়ার ডাকের নাম হচ্ছে হেস্যা, রেস্যা আর কি বলতে পারো। তো হেস্যা ধ্বনি দিয়ে তারা বের হয়ে আসতো, এবং গ্রিন স্ট্যাবল অন দ্য ফিল্ড অফ প্রেইজ, এবং এটা অনেকটা ওই সবুজ কালারের যেন স্ট্যাবল থাকতো, এবং এটা হচ্ছে ফিল্ড অফ প্রেইজ, মানে তারা যেন, প্রেইজ বলতে প্রশংসা, ফিল্ড অফ প্রেইজ বলতে এখানে যেন গডের প্রশংসা করতে যেন তারা ইচ্ছুক, এরকমটা মনে হতো। তো আমরা যদি এই পুরোটা যদি আরেকবার আলোচনা করি, আমাদের কবি তো আগের কথা বলতেছে তিনি ঘুমায় যাচ্ছিলেন, তাই না? এরপরে সকালবেলা উঠে তিনি দেখেন যে আগের রাতে তো স্বপ্নে দেখেছেন যে তার ফার্ম হাউস নিয়ে চলে গেছে আউল পাখিরা, বা নাইট জার পাখিরা তার ওই যে আরো জিনিসপাতি নিয়ে চলে গেছে, এই খড়ের গাদাগুলো নিয়ে চলে গেছে। কিন্তু সকালে উঠে তিনি দেখতেন যে না, যেখানে যেটা থাকার কথা সেখানে সেটা ওইভাবেই রয়েছে, এবং মনে হচ্ছে যেন ফার্ম হাউসটা যেন বেড়াতে গিয়েছিল এবং কুয়াশা শিশির এগুলো মেখে সে আবার যেন ফিরে এসেছে, এবং তার ঘাড়ে যেন একটা মোরগ যেন ডাকাডাকি করতেছে। এবং এই সব কিছুই খুবই চকচকে ছিল, ঠিক এতটাই চকচকে, ইনোসেন্ট এবং পবিত্র, যেমনটা অ্যাডাম এবং মেইডেন ছিল, অ্যাডাম এবং ইভ যেমন ছিল সেরকম। এবং আকাশটা আবার যেন এক জায়গায় হচ্ছিল, সূর্যটা আবার যেন ওই পূর্বে উঠে পশ্চিমে অস্ত যাওয়ার মতো মানে চলাচল শুরু করে দিয়েছিল। এটা অনেকটা এরকম যে একটা লাইটের যেন জন্ম হলো, সূর্য যখন উঠলো একটা লাইটের যেন জন্ম হলো, একটা আলোর যেন জন্ম হলো, মানে সকালবেলার কথা বলতেছে। এবং আমার প্রথম চোখ পড়লো হচ্ছে স্পিনিং হুইলের দিকে, স্পিনিং প্লেসের দিকে আমি দেখলাম, এবং আমি আরো জিনিস দেখলাম যে ঘোড়াগুলো যেন একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে আছে, তাদের উপরে যেন কেউ যেন জাদু করেছে। তারা ডাকতে ডাকতে সবুজ মাঠের দিকে চলে গেল, ঠিক যেন তারা তাদের এই ডাকটা যেন গডের উদ্দেশ্যে তারা প্রশংসা করতে করতে যেন চলে গেল।
এই কবিতাগুলো এইভাবে ভালো করে পড়ে মনে রাখতে হবে, এবং কবিতার কোথায় কি আছে, এই কবিতার ভিতরে কি আলোচনা করা হচ্ছে এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে পারলে তোমরা বানিয়ে লিখতে পারবা। এবার আসো। And honored among foxes and pigeons by the gay house under the new made clouds, and happy as the heart was long in the sun born over and over, I ran my heedless ways. বলতেছে এইভাবে শেয়ালদের মধ্যেও আমি অনেক অনার্ড ছিলাম, অনেক সম্মানিত ছিলাম। এরপর পিজান্স, পিজান্স বলতে, ও এখানে পিজান না, পিজিয়ান, পিজিয়ান বলতে হচ্ছে পাখি। তো এখানে মানে বার্ড আর কি। তো পিজিয়ান্সদের ভেতরে এবং ফক্সের ভেতরে আমি অনার্ড ছিলাম। বাই দ্য গে হাউস, গে হাউস বলতে এই যে আনন্দের যে বাড়িটা, এই বাড়িতে যত পাখি বা আরো বাড়ির আশেপাশে যে শেয়াল টেয়াল ছিল এগুলোর ভেতরে আমি খুব সম্মানিত ছিলাম। এবং আন্ডার দ্য নিউ মেড ক্লাউডস, নতুন ক্লাউডের নিচে, এবং হ্যাপি অ্যাজ দ্য হার্ট ওয়াজ লং, এবং আমি আমার হৃদয় জুড়ে আমার সুখ, মানে সুখে, খুব সুখে, মানে ইয়েতে ছিল আর কি, সুখে পরিপূর্ণ ছিল, একটা ছোট বাচ্চা যেরকমটা হয়। ইন দ্য সান বর্ন ওভার অ্যান্ড ওভার, সূর্য বারবার জন্ম নিচ্ছে, মানে দিনের পর দিন বয়ে চলেছে আর কি। সূর্য বারবার জন্ম দেওয়া মানে কি, যে প্রতিদিন সকালের কথা বলতেছে, প্রতিদিন সকাল হচ্ছে। আই র্যান মাই হিডলেস ওয়েস, এবং আমি একইভাবে চালিয়ে যাচ্ছি আমার যে অ্যাক্টিভিটি। কিভাবে? আমি কাউকে কেয়ার করি না, হিডলেস এবং ওয়েস, এই হিডলেস ওয়েতে আমি চলাচল করতেছি, আমার দৌড়াদৌড়ি লম্পঝম্প যেটা সেটা চলতেছে। My wishes raced through the house, high hay, and nothing I cared. At my sky blue tread, and the time allows, in all his tuneful tuning, so few, and such morning song, before the children green and golden follow him out of grace. বলতেছে আমার ইচ্ছাগুলি, যে ইচ্ছাগুলি একেবারে এই বাড়ির যে মানে হে গুলো ছিল, যে খড়ের গাদাগুলো ছিল, সেই রকম খড়ের গাদার মতো বড় বড় আমার ইচ্ছাগুলো ছিল, এবং ইচ্ছাগুলো যেন সারাক্ষণ রেস করতো। মানে ইচ্ছা আমার এখন এই ইচ্ছা হচ্ছে, একটু পর আরেকটা ইচ্ছা, যেমন ইচ্ছাগুলো যেন দৌড়াদৌড়ি করতেছে, আমার চাওয়াগুলো যেন দৌড়াদৌড়ি করতেছে সবসময়। অ্যান্ড আই নাথিং কেয়ার্ড, এবং আমি কোনো কিছুই কেয়ার করতাম না। অ্যাট মাই স্কাই ব্লু ট্রেড, আমার খোলা আকাশের নিচে আমার যে ব্যবসাগুলি, আমার যে কাজগুলি, মানে একটা ছোট বাচ্চার ব্যবসা বলতে কি, ছোট বাচ্চার যে কাজ বা বিজনেস, সেইটার ক্ষেত্রে আমি কোনো কিছুকে কেয়ার করতাম না। দ্যাট টাইমস অ্যালাউস, এবং সময় আমাকে যা কিছু অ্যালাউ করতো আমি সব কিছুই মেনটেন করতাম, কাজগুলো চালিয়ে যেতাম। এবং টাইম আমাকে অ্যালাউ করতে এই সব কিছু করতে। এই টিউনফুল টিউনিং ফর সো ফিউ, মানে এই যে সব হচ্ছে গান বাজনা যেগুলোর কথা, সেগুলোকে বলা হচ্ছে টিউনফুল টিউনিং। চারিদিকে যে সঙ্গীত, সুরসঙ্গীত, মানে সুখের বেলায় যেরকমটা হয় আর কি, এইরকম যেন চারিদিকে চলতেছিল। এবং সাস মর্নিং সং, এবং সকালবেলায় যেন সকালের গান চলতেছিল। বিফোর দ্য চিলড্রেন গ্রিন অ্যান্ড গোল্ডেন, একটা বাচ্চা যে কিনা খুবই গ্রিন অ্যান্ড গোল্ডেন, মানে ফ্রেশ এবং ইয়াং বয়, তার সামনে চারিদিকে যেন সবসময় যেদিকে সে তাকাতো সেদিকে যেন গান বাজতো। ফলো হিম আউট অফ গ্রেস, এবং তাকে দয়া মায়ার মানে দিয়ে দেখতে বলতেছে আর কি, একটা ছোট বাচ্চা, তার প্রতি দয়া মায়া নিয়ে তার দিকে তাকাও। প্রসঙ্গত আমার বাড়িতে দুইটা বাচ্চা আছে, একটা হচ্ছে আমার, আর একটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। দুইটাই ছেলে। তো একজনের বয়স, আমার বাচ্চার বয়স হচ্ছে 2 বছর 8 মাস, আর আমার ছোট ভাইয়ের বাচ্চাটার বয়স হচ্ছে 3 বছর, 4 মাসের ছোট বড়। তো সারাটাক্ষণ বাড়িতে এরা মারামারি, ধারাধারি, চিল্লাচিল্লি, এটা ভাঙতেছে ওটা ফেলতেছে, এই গেট খুলে বের হয়ে যাচ্ছে পাশে রাস্তা। এই বের হওয়ার পরে ওই আমি আবার একটু সবজি টবজি এটা সেটা লাগাই বাড়ির পাশেই, ওই গিয়ে দেখা যাচ্ছে বেগুন লাগানো আছে, বেগুন ছিঁড়ে ফেলে দিল। লেবু আছে, লেবু ছিঁড়ে ফেললো। এই মরিচ আছে, মরিচ ছিঁড়ে ফেললো। আবার ধরো আসতেছে এই যে গরম, গরমের ভেতরে বাড়ির ভেতরে ধরো এই যে ট্যাপ ছেড়ে দিয়ে বসে আছে, ঝর্ণা ছেড়ে দিয়ে বসে আছে, দিনের মধ্যে 4 বার 5 বার করে গোসল করতেছে। মানে কি একটা অবস্থা, ধরে রাখা যায় না, চিল্লা চিল্লি। তো একটা ছোট বাচ্চা কেমন হয় সেই জিনিসটা, এই 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 জিনিসটার সাথে তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তোমাদের বাড়িতে, তোমাদের নিজস্ব বাচ্চা বা তোমাদের ভাতিজা, ছোট ভাই বোন, তাদের সাথে একটু মিলাই দেখো, যে এই 2 2.5 3 বছর থেকে শুরু করে 4 5 বছর পর্যন্ত, 6 বছর পর্যন্ত একটা বাচ্চা কত ছুটোছুটি করে।
তো এই বাচ্চাটা আমাদের স্পিকার কিন্তু সেই কথাগুলোই বলতেছে যে আমার এই কেয়ারলেস লাইফটা চলতেই আছে, এবং আমার যে ইচ্ছাগুলি সেগুলো খড়ের গাদার মতো বড় বড়। আমি কোনো কিছুকেই কেয়ার করতাম না সেই সময়, সব কিছুই আমার কাছে খুব মানে সব চারিদিকেই যেন প্রকৃতির সব জায়গায় আমি সঙ্গীত শুনতে পাচ্ছি। আমি সব সময় লাফালাফি ছোটাছুটি করতাম, আমি ইয়াং অ্যান্ড ফ্রেশ ছিলাম, আমি সব কিছুর ভেতরে যেন অনার্ড হতাম, সবাই যেন আমাকে সম্মান করত। আবারও বলতেছে, নাথিং আই কেয়ার্ড ইন দ্য ল্যাম্ব হোয়াইট ডেজ। বলা হচ্ছে ল্যাম্ব হোয়াইট ডেজ বলতে ওই যে একটা ভেড়া, ভেড়া তো খুব সাদা হয় দেখতে, তাই না? আমাদের দেশের মতো না, নোংরা ভেড়া না আর কি। তো বলছে ভেড়া যেরকম ল্যাম্ব হোয়াইট বা ইনোসেন্ট, এরকম একটা ইনোসেন্ট দিনের সময় আমি কোনো কিছুকেই কেয়ার করতাম না। দ্যাট টাইম উড টেক মি আপ টু দ্য শ্যালো thronged loft by the shadow of my hand. আচ্ছা, এখানে বলতেছে যে দ্য টাইম উড টেক মি আপ টু দ্য শ্যালো। শ্যালো হচ্ছে এক ধরনের যে পাখি না আছে, বাবুই না কি চড়ুই পাখি, এগুলোকে শ্যালো বলা হয়। তো বলা হচ্ছে যে এই দ্যাট টাইম উড টেক মি আপ টু দ্য শ্যালো থ্রংড লফট বাই দ্য শ্যাডো অফ মাই হ্যান্ড। বলা হচ্ছে আমার হাতের ইশারায় ওই ওপরে যে শ্যালো পাখিগুলো থাকতো বা বাবুই বা চড়ুই যেগুলো থাকতো সেগুলো হচ্ছে মানে উড়ে চলে যেত। মানে হয় না যে ছোট বাচ্চারা কি একটা জায়গায় দেখা যাচ্ছে পাখি, এমনকি তোমার বাড়িতে যদি মুরগি টুরগিকে অনেক সময় খেতে টেতে দাও, দেখবা ছোট বাচ্চা ওর ভিতরে গিয়ে লাফালাফি ঝাপাঝাপি করতেছে, ওই বাচ্চাগুলোকে যেন তাড়িয়ে দিচ্ছে, মুরগিকে তাড়িয়ে দিচ্ছে, এরকমটা করে থাকে। তো এটাই বলতেছে যে যে শ্যালো পাখিগুলো সেগুলো যারা হচ্ছে যে ওই ইয়ের উপরে থাকতো, ঘরের উপরে বা শস্যের গাদার উপরে, সেগুলোকেও তিনি তাড়িয়ে দিতেন, এটার কথা বলতেছে। at the noon at the moon that is always rising, nor that riding to sleep। এবং রাত্রিবেলায়, যখন রাত্রিবেলা আসলে যেটা অলওয়েজ রাইজিং মানে রাত যখন প্রতি রাতে যখন যে সময়টাতে চাঁদ ওঠে সেই সময়টাতে, নর দ্যাট রাইডিং টু স্লিপ আই শুড হিয়ার হিম ফ্লাই উইথ দ্য হাই ফিল্ড। রাত্রিবেলাতেও এই শ্যালো পাখিগুলো, সোয়ালো আর কি, এই সোয়ালো পাখিগুলো তারা যেন ঘুমাতো না, আমি শুনতে পেতাম যে তারা তখনও এই হচ্ছে রাইড করতেছে, রাইডিং টু স্লিপ, মানে তারা রাইডিং টু স্লিপ ঘুমাতে যেত না, বরং আমি শুনতাম যে তারা রাত্রিবেলাতেও এই ফিল্ড মাঠের উপর দিয়ে তারা উড়ে বেড়াচ্ছে। অ্যান্ড ওয়েক টু দ্য ফার্ম ফর এভার ফ্লিড ফ্রম দ্য চাইল্ডলেস ল্যান্ড। এবং আমি জেগে উঠতাম টু দ্য ফার্ম ফর এভার ফ্লিড, ওই ফার্মের কথা আমার মনে আসতো, এবং আমি হচ্ছে জেগে উঠতাম যেই ফার্ম হাউসটা যেটা আমার কাছ থেকে চলে গেছে, ফ্রম দ্য চাইল্ডলেস ল্যান্ড, এবং এখন আমি যেখানে আছি সেটা একটা চাইল্ডলেস ল্যান্ড, এখানে যেন বাচ্চা কাচ্চা নাই, আগের মতো আর আনন্দ কেউ করে না। ও অ্যাজ আই ওয়াজ ইয়াং অ্যান্ড ইজি ইন দ্য মার্সি অফ হিজ মিনস। এবং আমি যেহেতু একটা সময়ে খুবই ইয়াং ছিলাম এবং কমফোর্টেবল ছিলাম তার দয়ায়, এখানে হিজ মিনস বলতে গডের বা নেচারের একটা দয়ায়, টাইমের দয়ায়। টাইম লেট মি গ্রিন অ্যান্ড ডাইং, সময় আমাকে সজীব রেখেছিল। টাইম হেল্প মি গ্রিন, আমাকে সময় সজীব করেছিল, ইয়াং কমফোর্টেবল করেছিল, অ্যান্ড ডাইং, এবং সময় আমাকে আবার মুমূর্ষ করে তুলেছে। দো আই স্যাং মাই চেইনস লাইক দ্য সি, যদিও আমি সমুদ্রের মতো আমি আমার গানগুলো গেয়ে যাচ্ছি। এই অংশটা হচ্ছে কবি তার বড় হয়ে যাওয়ার কথা বলতেছেন, বড় হয়ে যাওয়ার সময়কার কথা বলতেছেন। তো এখানে আরেকটা জিনিস রয়েছে যে আমাদের কবি বলতেছেন যে আমার যে ছোটবেলাটা, সেই ছোটবেলাটাতে আমি অনেক ব্লেসড ছিলাম, এবং সেই সময়টাতে আমি কোনো কিছুকে কেয়ার করতাম না, এবং বড় হয়ে গেছে এখন যখন, তখন আমার লাইফে অনেক শ্যালো থ্রংড লফট রয়েছে। শ্যালো থ্রং লফট বলতে গভীর ক্ষত, এটাকেও বলা হয় হচ্ছে শ্যালো।
সোয়ালো, গিলে ফেলা, কণ্ঠনালী। এটা আবার সোয়ালো হচ্ছে পাখি, কিন্তু এখানে আবার আরেকটা জিনিস হচ্ছে যে আমার এই হচ্ছে যে উচ্চ যে একটা অবস্থান ছিল, লফটি যে একটা অবস্থা ছিল, সেই অবস্থানটা যেন বিদ্ধ হয়েছে, কাটায় বিদ্ধ হয়েছে, থ্রংড হয়েছে। অ্যান্ড বাই দ্য শ্যাডো অফ মাই হ্যান্ড, আমার হাতের দ্বারাই যেন এগুলো হয়েছে। মানে আমি আমার কার্যক্রম চালিয়ে গেছি, টাইম আমাকে অ্যালাউ করেছিল, বাট একটা সময় গিয়ে আমি বড় হয়ে গেছি, আমি আর ওইগুলো পাই না। আমি এখন ঘুমের ঘোরে আমি দেখি যেন এখনো ওই পাখিগুলো আকাশে উঠতেছে, বা আমার ঘুমগুলো ইন দ্য মুন দ্যাট ওয়াজ অলওয়েজ রাইজিং, অর্থাৎ প্রতিনিয়তই চাঁদ উঠে। নট দ্যাট রাইডিং টু স্লিপ আই শুড হিয়ার হিম ফ্লাই উইথ দ্য হাই ফিল্ড, কিন্তু আমি ওই ঘুমানোর সময় আর ওই পাখিদের যে ওড়ার যে শব্দ, সেগুলো আমি আর শুনতে পাই না। এবং ওয়েক টু দ্য ফার্ম পরিবার, এবং ওই ফার্ম হাউসের ভেতরে জেগে উঠে ওই ফার্ম হাউসটা আর দেখতে পাই না। ফরএভার ফ্লিড, সেটা চিরতরে হারিয়ে গেছে ফ্রম দ্য চাইল্ডলেস ল্যান্ড, অর্থাৎ এখন তিনি বড় হয়ে গেছেন, শহরে চলে গেছেন, শহরে একটা অবস্থা, তিনি আর ওই ফার্ম হাউসটা আর পান না। বলতেছে আগের মতো স্বপ্ন আমি দেখি, কিন্তু জেগে ওঠার পরে ওই ফার্ম হাউসটা আর পাই না। এবং এখন আমি যে জায়গায় আছি এটা একটা চাইল্ডলেস একটা জায়গা হয়ে গেছে। মানে গ্রাম্য পরিবেশে একটা বাচ্চা যেরকম লাফালাফি করতো, ওই ওই পরিবেশটা তো আর পাচ্ছে না। এখন কি হয়, শহরের বাচ্চাগুলোকেও যে বেলকুনির মধ্যে আটকে রাখে, বাট গ্রামে কিন্তু বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। তো এখানে আবার বলতেছে যে টাইম একটা সময় আমাকে অনেক দয়া করেছে, আমাকে অনেক খেলাধুলা করতে দিয়েছে, কিন্তু এই টাইমই আবার এখন আমাকে ডাইং করতেছে, মুমূর্ষু করে তুলতেছে। মানে আমি আমি বয়স হয়ে গেছে, মারা যাচ্ছে এরকম। অ্যান্ড দো আই স্যাং মাই চেঞ্জ লাইক দ্য সি, যদিও আমি ওই সমুদ্রের মতো আমার গান যেটা, সেটা আমি গেয়েই যাচ্ছি, কিন্তু তারপরেও টাইম আসলে আর অ্যালাউ করতেছে না। একটা সময় টাইম আমাকে অ্যালাউ করেছে, আমি ছোট ছোট লাফালাফি গান গাওয়া এগুলো সবই করেছি, কিন্তু এখন আর এটা সম্ভব হচ্ছে না। বড় হওয়ার পরে এই কথাটা বলতেছেন। তো এই হচ্ছে টোটাল কবিতাটা। পুরো কবিতা জুড়েই দেখো একটা ছোট বাচ্চা, মানে ছোট বাচ্চা বলতে কবি তার স্মৃতিচারণ করতেছেন, এবং ওইখানে স্পিকারটা শুরু থেকে একবারে শেষের এই স্ট্যান্জা পর্যন্ত স্পিকার ওই ছোট বাচ্চাটাই, কেন ছোট বাচ্চাটা কথা বলতেছে, এবং সে তার পুরো ছোট শৈশবের যে লাফালাফি ঝাপাঝাপি সেটার কথা বলতেছে। এবং বড় হয়ে যাওয়ার পরে তা সে এখন অন্য একটা জায়গায় চলে গেছে, ওই ফার্ম হাউসে আর নাই। এখন সে জায়গায় যেখানে যে জায়গায় গেছে সেখানে হচ্ছে একটা চাইল্ডলেস একটা প্লেস, মানে ওখানে কোনো বাচ্চা কাচ্চা যেন এখন আর নাই। বাচ্চা কাচ্চা থাকলেও ওরা আর আগের মতো এরকম আনন্দ ফুর্তি করতে পারে না। তো বলতেছে সেই জায়গায় গিয়ে আমি আমার ওই স্মৃতিচারণটা করতেছি, এখনো আমি স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন থেকে জেগে ওঠার পর ওই ফার্ম হাউসটা আর দেখতে পাই না। আগে যে স্বপ্নগুলো দেখতাম, জেগে ওঠার পর আমি দেখতাম যে ফার্ম হাউস ঠিক আগের মতোই একই জায়গায় রয়েছে, খড়ের গাদাও রয়েছে, তারপরে ঘোড়া রাখার আস্তাবল ওগুলো সব ঠিকঠাক রয়েছে, কিন্তু এখন আর ওই জিনিসগুলো দেখতে পাই না। কবি এখানে লাস্টে গিয়ে দুঃখ প্রকাশ করতেছেন। আচ্ছা, তো এই হচ্ছে কবিতা। এই কবিতার আমরা সামারিটাই, আমি যেগুলো বললাম সেটাই সামারি। তো তারপরে এগুলো পড়বা, আর এগুলো পড়তে গেলে হয়তো 10% বা 20% একটু আলাদা অনেক ইয়ে দেখতে পাবা আর কি। আমার সাথে হয়তো এখানকার এই আলোচনা একটু এদিক সেদিক হতে পারে, তবে এগুলোকে তোমরা ওইভাবেই দেখতে হবে। এই দেখো বলতেছে শ্যালো টাইপ অফ বার্ড, এক ধরনের পাখি। আচ্ছা, এখানে আমরা কিছু ফিগার অফ স্পিচ পেয়েছি, এটা নিয়ে আমরা আলোচনা করি, বাকিটা তোমরা এগুলো পড়ে নিতে হবে। আর এখানে যেগুলো পড়া দিচ্ছে এগুলোই হচ্ছে হোমওয়ার্ক, এগুলোই পড়বা। এই স্টোরিগুলো ভালো করে পড়তে হবে, কবিতাগুলো ভালো করে পড়তে হবে, কারণ এই কবিতাগুলি আমাদের ওই রিডিং স্কিলের পার্ট সি এর জন্য লাগবে। আমরা পার্ট সি এ গিয়ে তো আর এই সব কবিতা পড়বো না, তাই না? ওইখানে আমরা পার্ট সি তে গিয়ে এই একটা দুইটা কবিতা থেকে আলোচনা করে দেব যে কিভাবে ওখানকার থিম লিখতে হবে, কিভাবে ওখানকার অথরস পজিশন লিখতে হবে, টোন লিখতে হবে, এগুলো আমি সব একটা দুইটা ক্লাসে দেখাই দিলে তোমরা বাকিগুলো সব পারবা। তখনই পারবা যখন তোমার কবিতাগুলো জানা থাকবে। দেখো এখানে রয়েছে হচ্ছে স্পিকার। স্পিকার, হ্যাঁ বলো। রাইটিং স্কিলে বা রিডিং স্কিলে কি ওই কবিতাগুলো আমাদের এই বইয়ের থেকে আসবে না বাইরে থেকে আসবে, বইয়ে থেকে আসবে, আনসারগুলো আসবে? বইয়ে থেকে আসবে। সেকেন্ড ইয়ারে গেলে আবার অ্যাডভান্স রাইডিং এন্ড রিডিং স্কিল আছে, ওইখানে আসবে হচ্ছে তোমার ইয়ে থেকে, কি বলে, বইয়ের বাহির থেকে। যদিও এবার বইয়ের ভেতর থেকে এসেছিল, ফার্স্ট ইয়ারের বই থেকে এসেছিল। এই যে রিডিং স্কিল, আমরা যদি এখানে যাই,
আমরা দেখতে পাবো। আমরা এই যে আমাদের গতবারের 21 সালের কোশ্চেন এটা, এবং এইখানে দেখবা যে এখানে দেখো শ্যাল আই কম্পেয়ার দি সনেট 18 এখানে দিয়ে দিয়েছে পার্ট সিতে, এবং এখান থেকে অথরের পজিশন কি এটা লিখতে হবে 10 মার্কের। এটা কিভাবে লিখবা? অথরের পজিশন তো 1-2 মার্কের ভেতরে হয়ে যাওয়ার কথা, মানে 1-2 কথাতে হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও এখানে পুরোটা লিখতে হবে। কিভাবে লিখবা এটা একটা দুটা ক্লাসে দেখিয়ে দিলে তোমরা পারবা। রাইম স্কিম কিভাবে বের করতে হবে, সামারি কিভাবে লিখতে হবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিভাবে লিখতে হয়, কি কি থাকে এর ভেতরে, স্ক্যান দা পোয়েম, এটা অনেক বড় একটা ক্লাস হয়, মানে একটা ক্লাস না, অনেকগুলি 8-10টা ক্লাস হয়, তো এতগুলি তো পড়া যাবে না। তারপরেও আমি দেখাই দেবো, ভিডিও দিয়ে দিয়ে দেবো। ভিডিও দিয়েছিলাম কি তোমাদেরকে? মনে হয় দেইনি। না স্যার। আচ্ছা, আমি 2-3টা ভিডিও দেখতে দিব তোমাদেরকে, ওই ভিডিওগুলো তোমরা দেখবা। আমি ক্লাস শেষে গিয়ে তোমাদেরকে, না এটা যখন পড়াবো তখন দেবো আর কি, পার্ট রিডিং স্কিল যখন পড়াবো তখন এটা তোমাদেরকে দিয়ে দেবো, ওগুলো দেখলেই তোমরা পারবা তখন। তো এই জন্যই আমাদেরকে সিরিয়াসলি পড়তে হবে, কারণ এই কবিতার উপরে এখানে যেমন 50 মার্ক রয়েছে, আবার ওখানে তো আছে 50 মার্ক, তো এই জন্য আমাদেরকে কবিতাগুলি একটু ভালো করে পড়তে হবে। স্যার, হ্যাঁ বলো। রিডিং স্কিলের আমরা যে মূল বই আছে এখান থেকেই প্যাসেজগুলো পড়বো। রিডিং স্কিলে প্যাসেজগুলো কমন পড়বে না, এখন মূল বই বা আরো যে বইটই যেগুলো থাকবে সেগুলো জাস্ট প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করেই শিখতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করে শিখে রাখতে হবে, কমন পড়বে না। যে প্যাসেজ কমন পড়ে গেল, ওখান থেকে প্রশ্নগুলো কমন পড়ে গেল, এরকম হবে না, কিন্তু ওটা প্র্যাকটিসে রাখতে হবে আর কি। জি স্যার। ইংলিশে পড়া অনেকটা ক্রিকেট খেলার মতো, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে প্রচুর। যত প্র্যাকটিস করবা তত পারফেকশন আসবে, যত লিখবা যত পড়বা। আজকে আমি এই যে তোমাদের ক্লাসের পরে একটা ভিডিও তৈরি করব নিউ ফার্স্ট ইয়ারদের জন্য, যে তাদের একটা গাইডলাইন দেওয়ার জন্য। এটা তোমাদের জন্য কাজে দিবে। তোমরা আমাদের পেজে, আমাদের গ্রুপে বা আমাদের ইউটিউব চ্যানেলে সব জায়গায় আমি এটা শেয়ার করবো, তোমরা পেয়ে যাবা। তো এটাও দেখে নিও একটু, যে ওখানে আমি কি কথাগুলো বলতেছি। যদিও নিউ ফার্স্ট ইয়ারের, তোমরা 1 বছর চলেই গেছে প্রায়, কিন্তু তারপরেও তোমাদেরও কাজে লাগবে, এখনো যে কয় মাস সময় আছে, বা সামনে আরো যে যতদিন সময় পাবা। আচ্ছা, তো এখানে আমরা দেখি আমাদের লেকচার শিটে, এখানে স্পিকার, এই কবিতার যে স্পিকার বা বর্ণনাকারী ন্যারেটর, বা তার পয়েন্ট অফ ভিউটা কি। দেখো স্পিকার হচ্ছে ফার্স্ট পার্সনে কথা বলেছেন, আমি 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 এভাবে কথা বলেছেন। তারপরে বাই সামওয়ান লুকিং ব্যাক টু হিজ চাইল্ডহুড, এবং সে তার ছোটবেলার দিকে আর কি, ছোটবেলার দিকে যেন ফিরে যাচ্ছেন, ছোটবেলার দিকে যেন তার দৃষ্টি ফেরাচ্ছেন। এটা হচ্ছে এই জায়গায় রয়েছে। সিমিলি, এখানে সিমিলি রয়েছে, সিমিলির ওই যে উদাহরণ দিয়েছে এর আগে, যে তুলনা করা বোঝাবে, এবং লাইক এবং অ্যাজ দিয়ে শব্দটা ইউজ করবে। যেমন এখানে লাইক এ ওয়ান্ডারার হোয়াইট, হ্যাঁ, তো এখানে লাইক এ যে এটা একটা সিমিলির উদাহরণ। এখানে সিমিলির উদাহরণ ইন মাই চেইন লাইক দ্য সি, আমার চেইনের মতো, মানে সাগরের মতো, 1/1। এখানে সাগরের সাথে যে তুলনা করা হচ্ছে সেটাই। আচ্ছা, এরপরে দেখো অ্যালিটারেশন রয়েছে। অ্যালিটারেশন হচ্ছে যে কনসোনেন্ট সাউন্ডগুলো বারবার আসবে, যেমন মার্সি, মার্সির হচ্ছে এম, মিন্স এর এম, এই দুইটা আসতেছে বারবার। হান্টসম্যান, হার্টসম্যান, এইস এইস বারবার আসতেছে। ক্লিয়ার অ্যান্ড কোল্ড, সি সি বারবার আসতেছে, সুতরাং এটা হচ্ছে অ্যালিটারেশন। এরপর আসে অ্যালিউশন। অ্যালিউশন বলতে কোনো একটা দূরবর্তী জিনিসকে উল্লেখ করা। এখানে দেখো অ্যাডাম এবং ইভ এর কথা উল্লেখ আছে, অ্যাডাম এন্ড মেডেন আমরা দেখলাম। পাইড পাইপার, পাইড পাইপার এখানে রয়েছে। পাইড পাইপার বলতে ওই যে বাঁশি বাজায় যারা। এরপরে রয়েছে পার্সনিফিকেশন, লিল্টিং হাউস, হ্যাঁ বাড়িটা যেন উৎসব করতেছে, তো এটা একটা, এখানে একটা পার্সনিফিকেশন রয়েছে। টাইম লেট মি হেল অ্যান্ড ক্লাইম, এখানে টাইমকে পার্সনিফাই করা হচ্ছে। তারপরে ইন দ্য সান লং দ্যাট, আচ্ছা এটা অনেক কয়েকটা লাইন আর কি, তো এখানে মূলত পার্সনিফিকেশনটা রয়েছে। এবার এখানে এই ফার্ম হাউসটাকে পার্সনিফাই করা হচ্ছে, যেমন এখানে বলা হচ্ছে যে শোল্ডার, কক বা যে রোস্টার বা মোরগ যেন তার শোল্ডারে রয়েছে, তো মানুষ শোল্ডার কাঁধে থাকে, কাঁধ কাঁধে থাকে মানুষের, তো এখানে ফার্ম হাউসটাকে যেন মানুষের সাথে তুলনা করা হচ্ছে।
এরপরে আসো আরো বেশ কিছু আলোচনা রয়েছে, যেমন এখানকার রিদমটা কি, এগুলো উপরে আলোচনা করেছি তাই এখানে নিচেও দিয়ে দিয়েছি। তারপরে রিপিটেশন রয়েছে, যেমন গ্রিন, গোল্ডেন, আই ওয়াজ, এই কথাগুলো রিপিট করা হয়েছে বারবার। এরপরে রয়েছে অ্যালিটারেশন, অ্যালিটারেশন তো আমরা পড়লামই। মাই উইশেস রেস থ্রু দ্য হাউস হাই হে, এই যে হাউস হাই হে, এখানে দেখো একটা অ্যালিটারেশন রয়েছে, সুন্দর অ্যালিটারেশন। তারপরে একটা ফার্ম ফর এভার ফ্লিট, এখানে একটা অ্যালিটারেশন রয়েছে। চাইল্ডলেস ল্যান্ড, এল এল, এখানে একটা অ্যালিটারেশন রয়েছে। মানে আরো ভালো অ্যালিটারেশন। অ্যাসোনেন্স, অ্যাসোনেন্স তোমাদের পড়তে হবে না, এটা আমরা বাদ দিয়ে দিই। কনসোনেন্সও পড়তে হবে না। এই ওনোম্যাটোপিয়াটা পড়তে হবে। হ্যাঁ, ওনোম্যাটোপিয়াটা কি দেখো, ওনোম্যাটোপিয়া এটা ফিগার অফ স্পিচ। আউট অফ দ্য হুইনিং গ্রিন স্ট্যাবল, দিস ডিভাইস হেল্পস আস টু হিয়ার দ্য সাউন্ড অফ দ্য, মানে কোন একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের মাধ্যমে যেন আমরা সাউন্ডের সেন্স যেন কাজ করবে। যেমন একটা ঘোড়া ডাকাডাকি করতেছে, তো ঘোড়ার ডাকটা আমরা শুনতে পাচ্ছি, ঘোড়া যেভাবে ডাকে, ওই ডাকটা যেন আমাদের কানে বাজতেছে। তো এই যে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা যেন বাজতেছে, ওয়ার্ডটা যেন শব্দ করতেছে, সাউন্ড তৈরি করতেছে, এটাই হচ্ছে একটা তোমার একটা ওনোম্যাটোপিয়া। যেমন ধরো একটা কবিতা ধরো লেখা থাকলো, সেখানে হয়তো দেখা গেল যে একটা গিটারের কথা বলা আছে, বা তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে পাবা যে আহ, একটা মানে অনেকগুলো সেকেন্ড ইয়ারে উঠলে অনেকগুলো ভালো ভালো কবিতা পাবা যে এখানে এই টাইপের কথাগুলো আছে এই ওনোম্যাটোপিয়ার। সেটা হচ্ছে রাখাল তার বাঁশি, একটা রাখাল তার বাঁশি ঠোঁটের সাথে ধরে আছে, তার মানে কি, সেখানে নিশ্চয়ই কোনো গান বাজতেছে। তো এই বাঁশি শব্দটা শুনেই তোমার মাথার মধ্যে এরকম আসলো না যে একটা ও বন্ধুরে, হকি গাড়িয়াল ভাই, এই টাইপের গান বাজতেছে? তো এই যে একটা ওয়ার্ড তোমার মনের ভেতরে যে সাউন্ডের সেন্স তৈরি করলো, এটাকেই বলা হচ্ছে ওনোম্যাটোপিয়া। থার্ড ইয়ারে উঠলে এসব সাউন্ড রিলেটেড অনেক পড়াশোনা পড়তে হবে তখন। পার্সোনিফিকেশন, ওই যে বললাম যে টাইম, এটা এটা পার্সোনিফাই করা হয়েছে। তারপরে আর অনেক জায়গায় তো উপরে দেখলামই আমরা। সিমিলি, সিমিলি এই যে অ্যান্ড দ্য ফার্ম, লাইক এ ওয়ান্ডারার হোয়াইট, এই জায়গাগুলোতে সিমিলি রয়েছে। মেটাফোর, মেটাফোর কোথায় রয়েছে? আই ওয়াজ প্রিন্স অফ দ্য অ্যাপল টাউন, আই ওয়াজ লাইক এ প্রিন্স, এরকমটা কিন্তু লেখা নাই, ও ডিরেক্ট ঘোষণা করতে আমি প্রিন্স ছিলাম, অ্যাপল টাউনের প্রিন্স ছিলাম। তো এটাই হচ্ছে মেটাফোর। আই ওয়াজ লাইক এ প্রিন্স এরম না বলে বলতেছে আমি প্রিন্স ছিলাম, মানে প্রিন্সের সাথে তুলনা করতেছে। তো এটা হচ্ছে একটা মেটাফোর। ওকে, তো এই একটা আমি আরেকটু সময় নিয়ে আরেকটু উপরের দিকে পড়ে আসি। যেমন এখানে স্ট্রাকচারটা কেমন রয়েছে। টেকনিক্যালি ফার্নহিল ইজ নট রিটেন ইন এ ট্র্যাডিশনাল ফর্ম, এটা ট্র্যাডিশনাল যে একটা কবিতা যেরকমটা হয় সেরকম ভাবে এটা লেখা না। এর ভেতরে এটা যে একেবারে ফ্রি ভার্সে লেখা তাও না, এর ভেতরে ছন্দ আছে। ইচ স্ট্যাঞ্জা হ্যাজ 9 লাইন, প্রত্যেকটা স্ট্যাঞ্জা, প্রত্যেকটা যে প্যারা, এই প্যারাগুলোকে বলে স্ট্যাঞ্জা। এই প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 9টা করে লাইন রয়েছে। স্টিক্স টু এ স্ট্রিক্ট সিম্বলিক কাউন্ট, এবং প্রত্যেকটাতে সিম্বলিক কাউন্ট রয়েছে। লাইন 1 হ্যাজ 14 সিলেবল, এই লাইনটার প্রত্যেকটা স্ট্যাঞ্জারই 14টা করে সিলেবল রয়েছে প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে। প্রত্যেকটা স্ট্যাঞ্জার 1 নম্বর লাইনে 14টা করে সিলেবল রয়েছে। এরপর তো রাইম স্কিম, রাইম স্কিম এখানে রয়েছে হচ্ছে বলতেছে এটা ট্র্যাডিশনাল ফর্মে না, এটা এক্স্যাক্টলি আবার ফ্রি ভার্সেও না, এবং এর ভেতরে শাটল রাইম রয়েছে, তীক্ষ্ণ কিছু রাইম রয়েছে, বা হাফ রাইম স্কিম রয়েছে, যেমন এ বি সি ডি, ডি এ বি সি ডি, এই রাইম স্কিমটা ফলো করা হয়েছে। কিন্তু তারপরে উই মিসড ইট অন দ্য ফার্স্ট রিডিং, প্রথম পড়াতে আমরা এটা মিস করব, আমাদের কাছে মনে হবে যে এটা রাইম স্কিম নাই, কিন্তু আসলে রাইম স্কিম রয়েছে। ওকে, এবার আসো এটা টোন মুড। দ্য টোন অফ দ্য স্পিকার ইজ দ্য জয় অ্যান্ড সেলিব্রেশন, এই স্পিকারটা তার এই রাইটিং এর ভেতরে অনেক আনন্দ প্রকাশ করেছেন, এবং যেন অনেক ছোটবেলাটাকে যেন সেলিব্রেশন করতেছেন, উৎসব করতেছেন। চাইল্ডহুড অ্যান্ড দ্য ফার্ম হ্যাভ বিন আইডিয়ালাইজড ইন এক্সাজারেটেড টার্মস, এবং এইটাকে অনেক তিনি হাইপারবলিক এক্সপ্রেশন ইউজ করেছেন এবং অনেক এক্সাজারেট করেছেন। হাইপারবোল নামে একটা টার্ম পেয়েছিলাম না, যে 10,000 saw at a glance,
এক দৃষ্টিতে আমি 10,000 দেখলাম, বাড়িয়ে বলা। ঠিক এখানে অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে বলেছে না, যে সে আল্লাহ তাকে সম্মান করতেছে, তারপরে বলতেছে যে আহ, আমি যেন আমাকে অনেক সম্মান করতো, অ্যাপেলের গাছ, অ্যাপেলের ওয়াগন, এগুলো যেন আমাকে সম্মান করতো। তো এটাকে বাড়িয়ে বলা হচ্ছে না? তো এই এক্সাজারেটেড একটা টোন রয়েছে। The poem presents a child experiencing a happy innocent time before the knowledge of death that comes with adulthood destroys his innocence. বলা হচ্ছে যে এই কবিতার ভেতরে, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, হ্যাঁ, এই কবিতার ভেতরে আহ, এই কবিতার ভেতরে মূলত একটা ছোটবেলার বা একটা ছোট বাচ্চার ছোটবেলার যে সুখী যে অভিজ্ঞতা, সুখের যে অভিজ্ঞতা সেটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবং সেই সুখের অভিজ্ঞতা ততদিন পর্যন্ত, সে যখন বড় হওয়ার পরে মৃত্যুর কথা, মৃত্যুর নলেজ অফ ডেথ যখন তার মাথায় চলে আসলো, তখন তো আর সে সুখী না। বাট ছোটবেলায় যখন মারা যাবো এই চিন্তাটা মানুষের ভেতরে থাকে না, তখন সে যা ইচ্ছা তাই করে না। ধরো তুমি ছোটবেলাতে খেলাধুলা, অনেক খেলাধুলা করেছো, যে খেলাধুলা বড় হয়ে তুমি করতে পারবো না, বড় হলে তোমার ভয় লাগবে যে এটা করতে গিয়ে যদি আবার লেগে যায়। বাট ছোটবেলায় কিসের লাগালাগি, মানে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, বল পেয়েছো মেরে দিবা। তো ব্যাপারটা এরকম যে বড় হওয়ার পরে মৃত্যুর যে জ্ঞান, সেই জ্ঞানটা হওয়ার আগে যে ছোটবেলাটা ছিল, সেই ছোটবেলাটা খুব সুখী, মারা যাওয়ার কোনো চিন্তাই মাথায় নাই, লাম্পো ঝম্পো সবকিছু করতেই আছি। তো এই সময়টার কথা এখানে এই কবিতায় বলা আছে। এবং অ্যাডাল্টহুড মূলত ডেস্ট্রয়েজ দিস ইনোসেন্স। বড় হওয়ার পরে মানুষ যখন বড় হয়ে যাচ্ছে, তখন তার এই ইনোসেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। সে এখন সব কিছুতেই ছোটবেলায় তো তোমাকে নিয়ে তোমার একটা পাশের বাড়ির হয়তো চাচা বা নানা দাদা, তারা একটা হয়তো বা ইয়ার কি করেছে, তুমি ওটাকে মেনে নিয়েছো, আচ্ছা ব্যাপার না, মানে এটাকে তোমার ভালো লাগছে শুনতে। আর বড় হওয়ার পরে কেউ যদি ইয়ার কি করে, তখন তুমি কি বলবা যে আরে এটা করলো কেন, কেন এটা করলো, কেন এটা বলবে, ইগোতে লেগে যাবে। In this passage, it is obvious that Thomas is reflecting on the passing of time with sadness. এই কবিতার ভিতরে এই বিষয়টা খুবই পরিষ্কার যে ডাইলান থমাস, সে তার যে সময়টা যে পাস হয়ে যাচ্ছে, তার জীবনের যে টাইমটা পাস হয়ে যাচ্ছে, এটাকে তিনি খুব দুঃখের সাথেই এখানে স্মরণ করতেছেন। ছোটবেলার কথা কখন মনে আসে? যখন আমরা বড় হওয়ার পরে একটু দুঃখিত হয়ে যায়, কোনো কিছুকে মিস করি, তখন আমাদের বা একাকিত্বে থাকি তখন, তাই না? তো এটা যেন, এটাকে যেন রিফ্লেক্ট করতেছে। অ্যান্ড এ ইয়ার্নিং ফর ডেইজ অফ হ্যাপি অ্যান্ড কেয়ারফ্রি ইউথফুলনেস। এবং তিনি খুবই আগ্রহের সাথে কামনা করতেছেন যেন, যে ছোটবেলার ওই রকম একটা সুখী এবং কেয়ারফ্রি ইউথফুলনেস যদি পাওয়া যেত। আসলে পাওয়া যায় না, হ্যাঁ, এই যে আমরা আমাদের এই বয়সে এসে আমরা এরকম চিন্তা করি, কিন্তু আর পাওয়া যায় না। এখন যদি তুমি মনে করো যে না তুমি আর কেয়ার ফ্রি থাকবা, চিন্তা করবে না, টেনশন করবে না, তাও সম্ভব হয় না, টেনশন চিন্তা চলেই আসে। এরপরে দেখো থিমের কথা বলতেছে, যে থিম হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, থিম হচ্ছে এ সেলিব্রেশন অফ চাইল্ডহুড, ছোট বাচ্চার যে সেলিব্রেশন সেটা, বা শৈশবের যে সেলিব্রেশন সেটা। এবং আরও যে বলা হচ্ছে যে থিম অফ ফার্নহিল ইজ নট হাউ ইট ফিলস টু বি ইয়াং, বাট হাউ ইট ফিলস টু হ্যাভ বিন ইয়াং। মানে এখানে একটা চমৎকার কথা, যে থিম অফ দ্য ফার্নহিল ইজ নট হাউ ইট ফিলস টু বি ইয়াং, ছোট বাচ্চা হওয়াটা কেমন ফিলিংসের, কেমন অনুভব হয়, সেটা মূলত এটার টপিক না, বরং হাউ ইট ফিলস টু হ্যাভ বিন আ ইয়াং, অর্থাৎ একটা ছোট বাচ্চা হয়ে থাকার ফিলিংসটাকে কথা বলতেছে। মানে একটা জিনিস হচ্ছে যে তোমার ছোট ছিলা সেই একটা বিষয়, আর বড় হওয়ার পরে ছোট জিনিসটাকে তুমি উপভোগ করতেছো সেটা। মানে ব্যাপারটা এরকম যে তুমি যখন মিস করবে তখন সেই জিনিসগুলো বেশি দামি হয়ে যায়। ছোটবেলায় তুমি যখন লাফালাফি লম্পঝম্প করেছো, তোমার কাছে মনে হয় যে আর এমন কি, বাট বড় হওয়ার পরে যখন তুমি এটাকে মিস করতে থাকবা, তখন এটা তোমার কাছে বেশি দামি হয়ে যাবে। বাট ছোটবেলায় তুমি সবসময়ের জন্য চিন্তা করছো কবে বড় হব, কবে কলেজে যাব, কবে হচ্ছে ইউনিভার্সিটি যাব, কবে চাকরি পাবো, কবে বিয়ে করবো, এগুলোই চিন্তা করেছো। বাট যখন বড় একবার হয়ে গেছো, বিয়ে শাদী হয়ে গেছে, চাকরি বাকরি করতেছো, তখন তোমার মনে হবে ইস, ছোটবেলাটাই ভালো ছিল। ফার্নিল রিপ্রেজেন্টস থমাস ট্রায়াম্প ওভার হোয়াট হি ল্যামেন্টস। ফার্নহিল মূলত এখানে রিপ্রেজেন্ট করতেছে থমাসের জিতে যাওয়া। তিনি যা কিছু ল্যামেন্ট করতেছেন, যা কিছু নিয়ে তিনি পরিতাপ করতেছেন, সেগুলোর উপরে যেন তিনি জিতে গেছেন, কারণ তার মেমোরিতে এগুলো রয়েছে।
The green and golden joys of childhood and the shadowish sorrows of maturity become the joys of art. মানে সেই ছোটবেলার যে স্মৃতি, আনন্দ বা বড় হয়ে যাওয়ার পরে যে সেগুলো দুঃখে কষ্টের বিষয়ে পরিণত হয়ে গেছে, এই সব কিছু মিলেই সবকিছু দিয়ে তিনি আর্ট তৈরি করতে পারতেছেন এবং মানে কবিতা তৈরি করতে পারতেছেন। তো সব মিলে এটা তার যে এটার মূলত তাকে ভেঙে ফেলেনি, তো সে ভেঙে পড়েনি, সে মূলত এটাকে জয় করেছে। The sense of nostalgia is palpable in the poem Fernhill. পাল্প মানে হচ্ছে তোমার উপাদান। ধরো যে জুস খাচ্ছ, আমের জুসের ভেতরে যে একটু আম দেওয়া হয় হয়তো 30% বা 40% বা 50%, এইটাকে যখন সংরক্ষণ করে রাখা হয় সেটাকে বলা হয় পাল্পিং। এখানে পাল্পেবল বলতে বোঝাচ্ছে যে নস্টালজিয়াটাকে জাগিয়ে রাখা। তো এই ফার্নহিল কবিতার ভিতরে নস্টালজিয়াকে, ছোটবেলার স্মৃতিচারণের মাধ্যমে নস্টালজিয়াকে জাগিয়ে রাখা হয়েছে, মানে সংরক্ষণ করা যেন হয়েছে। The longing to return to a state of innocence and security is a common thread throughout the poem. এবং পুরো কবিতার ভেতরে আমরা দেখতে পাচ্ছি যেন একটা ইচ্ছা প্রকাশ করা হয়েছে যে ইনোসেন্সের ওই অবস্থার ভিতরে কবি আবার ফিরে যেতে চাচ্ছেন, এবং ওই যে সিকিউরিটি অফ কমন থ্রেড, মানে সিকিউরিটি এবং ইনোসেন্স, সেই স্টেটের ভেতরে তিনি আবার ফিরে যেতে চাচ্ছেন, এবং সেটাই হচ্ছে এখানকার কমন থ্রেড, মানে সুতো বলতে পারো, সেটার মাধ্যমে এখানে মালা গাঁথা হয়েছে বলতে পারো। এই কবিতার যে ঘটনাবলীকে যেভাবে সাজানো হয়েছে, এইটা মূলত এই ছোটবেলায় ফিরে যাওয়া, ইনোসেন্স ডেতে ফিরে যাওয়া এবং সে সিকিউরিটির যে অবস্থা, সে অবস্থায় ফিরে যাওয়াটাতে তিনি আবার চিন্তা করতেছেন আর কি। এরপর এখানে কবি সম্পর্কে আছে, তোমরা পড়ে নিও। আর এখানেও আছে হচ্ছে কবিতা সম্পর্কে, কবি সম্পর্কে, এগুলো পড়ে নিও। সো ঠিক আছে, আজকে পর্যন্তই। তোমরা এটা পড়বা, আর পাশাপাশি আরেকটা জিনিস পড়ো, সেটা হচ্ছে যে এগুলোর ব্রিফ কোশ্চেন গুলো, সেট সাজেশন কিনে নিবা, সেট সাজেশন থেকে ব্রিফ কোশ্চেন পড়বা, ওর ভেতর থেকে কমন আসে। ব্রিফ কোশ্চেন 7টা 8টা কমন পাবা, এটাই ম্যাক্সিমাম, এটাই ধরে নিও। আর 10-এ 10 পাইলে তো এটা বোনাস। 10-এ 10 সাধারণত হয় না, ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই হয় না, 7টা 8টা ওইটাই ইউজুয়াল। 7টা 8টা কমন পাইলেই মনে করবা যে না তুমি অনেক ভালো পাইলে, মানে 80% মার্কস পাইছো, বুঝতে পারতেছো? 10-এর ভেতরে 7-8 পাওয়া মানে 80% মার্কস পাওয়া বা 70% মার্কস পাওয়া, ওইটাকে অনেক ধরে নিতে হবে। যেখানে একটা ব্রড কোশ্চেন লিখে তুমি পাবা হচ্ছে 5-6, 50% 60%, আর সেখানে 78% পাচ্ছ, 70-80, আর 100% পেলে তো কথাই নেই। তো তোমরা ওইগুলো একটু পড়ার চেষ্টা করবো। আচ্ছা, এখন বলো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে, আর সামনের দিন এগুলো রিলেটেড যে 2টা কোশ্চেন আছে, আমি কোশ্চেন গুলো পড়াবো সামনের দিন। কারো কিছু বলার নাই না? তাহলে আমি রেখে দেই। তোমরা ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।